আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চলন। উদ্দীপনার প্রভাবে যে কোনো জীবই কম বেশি সংবেদনশীলতা দেখায়। এবার এই বহিস্থ বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যখন কোনো জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে তখন তাকে আমরা বলে থাকি চলন। আবার যদি সমগ্র শরীরের বা দেহের যদি এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন হয় তখন তাকে আমরা বলে থাকি গমন। উদ্ভিদ ক্ষেত্রে চলন মূলত স্বতঃস্ফূর্তভাবে কিংবা উদ্দীপকের প্রভাবে ঘটে থাকে। উদ্দীপকের প্রভাবে ঘটে থাকা চলনকে বলা হয়ে থাকে আবিষ্ট চলন। উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের এই যে চলন, একে আমরা তিন ভাগে ভাগ করে থাকতে পারি: ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। এবারে আমরা জানবো ট্যাকটিক চলন নিয়ে। এই ট্যাকটিক চলনকে কিন্তু প্যারাটনিক চলনও বলা হয়ে থাকে, অর্থাৎ এই চলনে উদ্ভিদ অঙ্গে সম্পূর্ণভাবে গমন ঘটে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু উদ্ভিদ অঙ্গের চলন ঘটে থাকে। এই চলন মূলত 5 ধরনের হয়ে থাকে: ফটোট্যাকটিক চলন, কেমোট্যাকটিক চলন, থার্মোট্যাকটিক চলন, হাইড্রোট্যাকটিক চলন, রিওট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলন মানে আলোর উৎসের দিকে যদি উদ্ভিদের চলন ঘটে। তারপরে আসে কেমোট্যাকটিক। কেমোট্যাকটিক মানে রাসায়নিক পদার্থের অভিমুখে যদি উদ্ভিদ অঙ্গের চলন ঘটে। তারপরে আসে থার্মোট্যাকটিক, উষ্ণতার উপর ভিত্তি করে যদি উষ্ণতা বরাবর উদ্ভিদ অঙ্গের চলন ঘটে থাকে। তারপরে আসে হাইড্রোট্যাকটিক, জলের উৎস বরাবর যদি উদ্ভিদ অঙ্গের চলন ঘটে। এবং অবশেষে আসে রিওট্যাকটিক, জলের স্রোতের অভিমুখে যদি উদ্ভিদ অঙ্গের চলন ঘটে থাকে। তবে আমাদের পাঠ্যসূচি অনুযায়ী আমরা এখানে কেবলমাত্র ফটোট্যাকটিক চলন নিয়ে আলোচনা করব। ফটোট্যাকটিক চলন হলো ক্লামাইডোমোনাস, ভলভক্স, কিছু অনুন্নত শ্রেণীর উদ্ভিদদের দেখতে পাওয়া যায়। এদের শৈবাল গোত্রের অন্তর্ভুক্তই করা যেতে পারে। এই সমস্ত ক্লামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদি যারা শৈবালরা রয়েছে, আলোর উৎস বরাবর এদের সম্পূর্ণ গমন ঘটে। সেই জন্য এই ধরনের চলনকে আমরা ফটোট্যাকটিক চলন বলে থাকি। এরপরে আসে ট্রপিক চলন, অর্থাৎ কিনা দিক নির্ণীত চলন। অর্থাৎ উদ্ভিদের চলন যখন বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে ট্রপিক চলন। যদি উদাহরণ হিসেবে বলি তাহলে বলা যায় আলো, জল, অভিকর্ষ এরা হচ্ছে বহিস্থ উদ্দীপক। এদের গতিপথ অনুসারে উদ্ভিদের চলন ঘটবে। অর্থাৎ যেমন ধরো আলোর প্রভাবে উদ্ভিদের মূলের চলন কিংবা বিটপ অংশের চলন। মূলত এই ধরনের চলনগুলি উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ অর্থাৎ মূল, কাণ্ড, শাখা প্রশাখা এই সমস্ত এলাকাগুলিতে দেখতে পাওয়া যায়। এরপরে আসে ন্যাস্টিক চলন। এই চলনে বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুযায়ী কিন্তু উদ্ভিদ অঙ্গের চলন ঘটে না। এক্ষেত্রে বহিস্থ উদ্দীপকের তীব্রতা অনুযায়ী উদ্ভিদ অঙ্গের চলন ঘটে। যেমন এক্ষেত্রে আলো, রাসায়নিক পদার্থ, স্পর্শ, কম্পন ইত্যাদির তীব্রতা অনুযায়ী কিন্তু উদ্ভিদ অঙ্গের চলন ঘটে থাকে। এবার আমরা বিশদে জানব ট্রপিক চলনকে নিয়ে। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুযায়ী হয় তখন তাকে আমরা বলে থাকি ফটোট্রপিক চলন। যেমন একটা উদাহরণ দিয়ে বলে বুঝিয়ে দেওয়া যেতে পারে। যেমন ধরো একটা উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা এগুলি আলোর রশ্মির গতিপথে সমান্তরালে বৃদ্ধি পায়। সুতরাং এই চলনকে বলা যেতে পারে আলোক অনুকূলবর্তী চলন। আবার মূলের যে চলন হয়ে থাকে সেটা আলোর বিপরীত দিকে ঘটে, তার মানে এটাকে আলোর প্রতিকূলবর্তী চলন বলা যেতে পারে। যেমন ধরো একটা টবকে যদি আমি একটা অন্ধকারপূর্ণ ঘরে রেখে দিলাম, রেখে দেওয়ার পর সেই ঘরে একটি জানলা আমি খুলে দিলাম। কয়েকদিন পর দেখা যাবে যে জানলার যে অংশটি খুলে রেখেছিলাম সেই জানলার দিক বরাবর টবের বিটপ অংশের কিন্তু চলন ঘটেছে। তাহলে এর থেকে আমি বলতে পারি বিটপ অংশের চলন আলোক অনুকূলবর্তী একটি চলনের উদাহরণ। এরপরে আসে হাইড্রোট্রপিক চলন, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের কোনো অংশের চলন এক্ষেত্রে জলের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। খুব সহজে একটা উদাহরণ দিয়ে বলিয়ে দেওয়া যেতে পারে। ভাবো একটা চালনিতে কাঠের গুঁড়ো সেগুলোকে ভিজিয়ে দেওয়া হলো। এই ভিজে কাঠের গুঁড়োগুলির মধ্যে আমরা কিছু সতেজ ছোলা বীজকে রোপণ করলাম। এই ছোলা বীজগুলি থেকে কিছুদিন পর অঙ্কুর বেরোবে। সেই অঙ্কুরগুলি চালনিকে ভেদ করে বাইরের দিকে চলে আসবে। আরও কিছুদিন পর দেখা যাবে সেই অঙ্কুরগুলি আবার চালনির দিকে চলে যাবে। অর্থাৎ প্রথম
দিকে যখন চালনীকে ভেদ করে যখন অঙ্কুরগুলি বেরোলো, সেগুলি অভিকর্ষজ বলের জন্য বেরোলো। অভিকর্ষজ বলের জন্য তাদের কিন্তু চালনীর বাইরের দিকে তাদের একটা চলন ঘটলো, কিন্তু আবার কয়েকদিন পর তারা যখন বেঁকে আবার সেই চালনীর দিকে চলে গেল, সেই বেঁকে যাওয়া চলনটি কিন্তু হলো সেই ভিজে চালনীর জন্য, অর্থাৎ জলের অভিমুখে তাদের চলন। এই জন্য এই চলনকে কিন্তু আমরা হাইড্রোট্রপিক চলন বলে থাকি। এরপরে আসে জিওট্রপিক চলন, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষ বল অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ অভিকর্ষ বল যে গতিপথে কাজ করবে উদ্ভিদ অঙ্গের চলনও সেই গতিপথে হবে। খুব সহজভাবে যদি বলি, যেমন দেখো গাছের মূল মাটির তলায় অবস্থান করে, এই মূলের যে চলন সেটি কিন্তু পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর ভর কেন্দ্র বরাবর হয়ে থাকে। সেই জন্য মূলের চলনকে আমরা বলতে পারি অনুকূল অভিকর্ষবর্তী চলন। আবার মাটির ওপরে থাকা কাণ্ড বা বিটপ অংশের যে চলন, সেই চলনটি কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে ঘটে, সেই জন্য সেটিকে আমরা বলে থাকতে পারি প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। এবার আমরা জানবো ন্যাস্টিক চলন সম্পর্কে, অর্থাৎ ন্যাস্টিক চলনে উদ্ভিদ অঙ্গের যে চলনটি ঘটে থাকে সেটি উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে ঘটে থাকে। আমরা আগে দেখেছিলাম ট্রপিক চলনে, যেখানে কিনা বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুযায়ী উদ্ভিদ অঙ্গের চলন ঘটে, কিন্তু এক্ষেত্রে উদ্দীপকের গতিপথ না, উদ্দীপকের তীব্রতা উদ্ভিদ অঙ্গের চলন ঘটিয়ে থাকে। ন্যাস্টিক চলনের ভাগগুলি সম্পর্কে এবার আমরা একটু বিশদে জেনে নিই। প্রথমেই আসে ফটোন্যাস্টিক চলন, অর্থাৎ আলোর তীব্রতার ওপর যে উদ্ভিদ অঙ্গের চলন ঘটে থাকে। যেমন ধরো সূর্যমুখী, পদ্ম ফুল, এরা তীব্র আলোতে কিংবা দিনের বেলায় অধিক আলোতে প্রস্ফুটিত হয়ে থাকে। আবার রাত্রিবেলা কম আলো পেলে এরা বন্ধ হয়ে যায়। ঠিক তেমনভাবেই কম আলো পেলেও কিন্তু কিছু কিছু ফুল ফোটে, যেমন জুঁই ফুল। জুঁই ফুল যদি কম আলো পায় তাহলে সে প্রস্ফুটিত হয়, কিন্তু অধিক আলো যদি চলে আসে তাহলে সে কিন্তু বুজে যায়। এরপরে আসে থার্মোন্যাস্টিক চলন, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেমন ধরো টিউলিপ ফুল, টিউলিপ ফুলগুলি যদি অধিক পরিমাণে তাপ বা উষ্ণতা পায় তাহলে সেই ফুলের পাপড়িগুলি প্রস্ফুটিত হয়, যদি কম তাপ পায় তারা কিন্তু আবার বুঝে যায়। এরপরে আসে সিসমোন্যাস্টিক চলন, অর্থাৎ এই চলনে স্পর্শ, কম্পন, কোনো রকম বহিস্থ উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলনটি ঘটে থাকে। সহজ একটি উদাহরণ ধরা যেতে পারে, লজ্জাবতী লতার যদি পাতাকে স্পর্শ করা হয় পাতাগুলি কিন্তু নুইয়ে যায়, আবার যদি স্পর্শ সরিয়ে নেওয়া হয় পাতাটি কিন্তু আবার কিন্তু পুনরায় প্রসারিত হয়ে ওঠে। এবারে আসে কেমোন্যাস্টিক চলন, অর্থাৎ রাসায়নিক পদার্থের তীব্রতার ওপর যদি উদ্ভিদ অঙ্গের চলন ঘটে। খুব সহজ একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, সূর্য শিশির বা ডায়ানিয়া প্রভৃতি উদ্ভিদের ফুলগুলিতে যদি পাতার কিনারায় যখন কোনো পতঙ্গ এসে বসে তখন পত্রফলকগুলি সঞ্চালিত হয়ে সেই পতঙ্গকে কিন্তু ঘিরে ফেলে। এরপর আসে নিকোটিন্যাস্টি চলনের কথা, অর্থাৎ এই চলনে আলো এবং তাপ উভয়ের প্রভাবে উদ্ভিদ অঙ্গের কিন্তু চলন ঘটে থাকে। যেমন তেঁতুল গাছের পাতা অধিক তাপ এবং আলো উভয়ের সংস্পর্শে এসে সকালবেলা কিন্তু খোলে, আবার রাত্রিবেলা অন্ধকারে এবং কম তাপে পাতাগুলি আবার বন্ধ হয়ে যায়।